নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর ছায়া দর্শন টেক্সট বইয়ের ইউনিট 1-এর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী করে দেব। এর আগের ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায় করে দিয়েছি, আজকে 2 মার্কের করে দেব। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওইখান থেকে জয়েন হয়ে যেও। আর তোমাদের কোন প্রকাশনীর বই দরকার আমাকে একটু কমেন্টে বলবে, আমি সলভ করার চেষ্টা করব। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায়ে আছে তোমাদের পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা। তোমাদের টাইপ 1-এ তোমাদের 2 মার্কের প্রশ্ন আছে, তোমাদের 41টা প্রশ্ন আছে। তো 41টা আজ করে দেব। এর পরের ভিডিওতে তোমাদের 3 মার্কের 6 মার্কের এগুলো সলভ করে দেব। আর এই 41টার মধ্যে তোমাদের এই 30 নম্বরের প্রশ্নটা আমি পরে একটা ভিডিওতে করে দেখিয়ে দেব, ভালো করে বুঝিয়ে। আর তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও তো আমি তো ওইখানেও দিয়ে দিতে পারি, তো তোমরা জয়েন হয়ে যেও। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা চ্যানেলে আগে থেকে আছো তারা একটা লাইক দিয়ে দিও। তো আমরা আজ 41 অবধি করব। তো চলো প্রশ্নের উত্তরগুলো এবার দেখে নিই। 1 নম্বরে কি আছে দেখো, পদ কাকে বলে? উত্তর করবে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো বাক্য বা বচনের উদ্দেশ্য অথবা বিধেয় রূপে গণ্য হয় সেই শব্দ বা শব্দ সমষ্টিকেই পদ বলে। 2টা দেখো, বাক্যের অংশ কয়টি ও কি কি? তো উত্তর করবে বাক্যের 3টি অংশ, উদ্দেশ্য, ক্রিয়া এবং বিধেয়। 3-এরটা দেখো কি বলেছে, পদ ও বাক্য কি এক? তো 3-এর উত্তর করবে না, পদ ও বাক্য এক নয়। এগুলো বাংলা ব্যাকরণে দুটি ভিন্ন ধারার অংশ, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন পদ হলো বাক্যের একটি অংশ যা এককভাবে অর্থ প্রকাশ করে, সাধারণত শব্দ বা শব্দগুচ্ছকে পদ বলা হয়। আর বাক্য হলো একাধিক পদ বা শব্দের সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ ভাব বা অর্থ প্রকাশকারী একক, অর্থাৎ বাক্যের মাধ্যমে আমরা কোনো নির্দিষ্ট বার্তা বা ভাব প্রকাশ করি। 4টা দেখো, বাক্যের কোনো অংশ কি উজ্জ্বল থাকতে পারে? উদাহরণ দাও। উত্তর করবে হ্যাঁ, বাক্যের কোনো অংশ উজ্জ্বল থাকতে পারে, অর্থাৎ কখনো কখনো বাক্য কিছু অংশ সরাসরি উল্লেখ করা হয় না, কিন্তু তা অনুমান করা যায়। উদাহরণ, সে স্কুলে যায়, আমি বাসায়। 5-এরটা দেখো, নিরপেক্ষ বচনের অংশ কয়টি ও কি কি? উদাহরণ দাও। তো উত্তর করবে নিরপেক্ষ বচনের 4টি অংশ। 1 নম্বরে করবে পরিমাণক, 2 নম্বরে উদ্দেশ্য পদ, 3 নম্বরে করবে বিধেয় পদ এবং 4 নম্বরে সংযোজক। উদাহরণ হলো সকল কবি হয় ভাবুক। 6-টা দেখো, সামান্য বচন কোনগুলি? উদাহরণ দাও। উত্তর করবে যে বচনে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র পরিমাণকে স্বীকার বা অস্বীকার করে তাকেই বলে সামান্য বচন। উদাহরণ করবে কোনো মানুষ নয় সুখী। 7-টা দেখো, বিশেষ বচন কোনগুলি? উদাহরণ দাও। তো উত্তর করবে যে বচনের বিধেয় পদটি উদ্দেশ্য পদে পরিপূর্ণ ব্যক্তার্থ বা পরিমাণকে উল্লেখ না করে তার অংশ বিশেষকে সূচিত করে তাকে বলে বিশেষ বচন। উদাহরণ, কোনো কোনো মানুষ হয় সুখী। 8-টা দেখো, গুণ অনুসারে নিরপেক্ষ বচন কয় প্রকার? উত্তর করবে গুণ অনুসারে নিরপেক্ষ বচন 2 প্রকার, সদর্থক বচন ও নমর্থক বচন। 9-টা দেখো, পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কয় প্রকার? তো পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন 2 প্রকার,
একটা হবে সামান্য বচন ও অপরটি হবে বিশেষ বচন। 10টা দেখো, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কয় প্রকার? উত্তর করবে গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন 2 প্রকার। গুণ অনুসারে নিরপেক্ষ বচন হলো সদর্থক ও নঙর্থক বচন এবং পরিমাণ অনুসারে বচন হলো সামান্য ও বিশেষ বচন। 11টা দেখো, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর করবে গুণ ও পরিমাণের যুগ্ম ভিত্তিতে দার্শনিক অ্যারিস্টটল নিরপেক্ষ বচনকে মোট 4 ভাগে বিভক্ত করেছেন। এই 4টি বিভাগ একত্রিতভাবে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা নামে পরিচিত। 12টা বলেছে সাপেক্ষ নিরপেক্ষ বচনের গুরুত্ব কি? তো উত্তর করবে নিরপেক্ষ বচনের গুরুত্ব হলো কোনো বচন উদ্দেশ্য এবং বিধেয়ের সম্বন্ধ কোনো শর্তের ওপর নির্ভর করে না এবং সাপেক্ষ বচনের গুরুত্ব হলো কোনো বচনের উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্বন্ধটি কোনো শর্তের ওপর নির্ভরশীল। 13টা দেখো, সংযোজকের কাজ কি? উত্তর করবে সংযোজকের কাজ হলো নিরপেক্ষ বচনে উদ্দেশ্য ও বিধেয় পদকে সংযোগ করা, উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক সম্বন্ধকে প্রকাশ করা। 3টা করবে বচন ও বাক্যের মধ্যে পার্থক্য নির্দেশ করা। 14টা দেখো, বাক্য ও বচনের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো। উত্তর করবে বাক্য ও বচনে 2টি পার্থক্য হলো দিয়ে এমনি করে ঘর করবে, বিষয় বাক্য বচন। 2টো ঘর হবে। বিষয় করবে সংজ্ঞাগত বাক্য, বাক্যের উৎস হলো মনের ভাব। যে শব্দ বা শব্দ সমষ্টির দ্বারা মনের ভাবকে প্রকাশ করা হয় তাকেই বলে বাক্য। আর বচনের উৎস হলো অবধারণ। মনে মনে একাধিক ধারণাকে সংযুক্ত করাই হলো অবধারণ, আর এই অবধারণকে ভাষায় প্রকাশিত করাই হলো বচন। আর কালগত বিষয়ের পার্থক্য দেখো তোমরা, বাক্য অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ যে কোনো কালেরই বিষয় প্রকাশ করতে পারে, আর বচন শুধুমাত্র বর্তমান কালেরই বিষয় প্রকাশ করে। এই দুটোই হলো পার্থক্য। 15টা দেখো কি বলেছে, সত্যতা ও বৈধতা সম্পর্ক কি? উত্তর করবে সত্যতা ও বৈধতার মধ্যে সম্পর্ক হলো সত্যতা পদবাক্যের বিষয় বস্তুর বাস্তবতার উপর নির্ভরশীল, বৈধতা যুক্তির কাঠামোর সঠিকতার উপর নির্ভরশীল। 16টা দেখো, একটি যুক্তি বৈধ হয় কখন? উত্তর করবে অনুমানকে যখন ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকে বলা হয় যুক্তি। এই যুক্তি ঠিক বা শুদ্ধ হতে পারে। তর্কবিদ্যায় যখন নির্ভুল বা শুদ্ধ যুক্তি হয় তখন তাকে বলা হয় বৈধ যুক্তি। 17টা দেখো, কখন একটি যুক্তি অবৈধ হয়? উত্তর করবে অনুমানকে যখন ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকে বলা হয় যুক্তি। এই যুক্তি অশুদ্ধ বা ভুল হলে তাকে বলা হয় অবৈধ যুক্তি। 18টা দেখো, আকারগত সত্যতা কি? উত্তর করবে আমাদের চিন্তার আকারের মধ্যে যদি কোনো প্রকার স্ববিরোধিতা বা অসঙ্গতি দেখা না দেয় তবে তাকে বলে আকারগত সত্যতা। উদাহরণ হবে সোনার পাথর বাটি, আকাশ কুসুম প্রভৃতি। 19টা দেখো, বস্তুগত সত্যতা কি? উত্তর করবে বচনে প্রতিফলিত চিন্তার সঙ্গে বাস্তব জগতে যদি মিল বা সঙ্গতি দেখা যায় তাহলে তাকে বলা হয় বস্তুগত সত্যতা। 20টা দেখো, একটি বৈধ যুক্তির উদাহরণ দাও। উত্তর করবে সকল মানুষ হয় চতুষ্পদ জীব, সকল পাখি হয় মানুষ, অতএব সকল পাখি হয় চতুষ্পদ জীব। এগুলো আমি আর তোমাদের ব্যাখ্যা করে বলছি না, ডাইরেক্ট উত্তর করে দিয়েছি। 21টা দেখো, এমন একটি বৈধ যুক্তি উদাহরণ দাও যার হেতুবাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। উত্তর করবে যদি সূর্য পশ্চিম দিকে ওঠে তবে পৃথিবী গোলাকার, এটা মিথ্যা বলছে। যদি সূর্য পশ্চিম দিকে ওঠে এইটার হেতুবাক্য তোমাদের মিথ্যা বলছে, অতএব পৃথিবী গোলাকার, সিদ্ধান্ত তোমাদের সত্য বলছে। এগুলো আর বোঝালাম না। 22টা দেখো কি বলেছে,
এমন একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার হেতুবাক্য সত্য আবার সিদ্ধান্তটিও সত্য। উত্তর করবে সকল মানুষই মরণশীল। সত্য বলেছে। সক্রেটিস একজন মানুষ। সত্য। অতএব সক্রেটিস মরণশীল, এটাও সত্য। 23 সেটটা দেখো, এমন একটি যুক্তি দাও যার আকারগত সত্যতা থাকলেও বস্তুগত সত্যতা নেই। উত্তর করবে যদি আকাশে মেঘ থাকে তবে বৃষ্টি হবে। আকাশে মেঘ আছে, অতএব বৃষ্টি হবে। 24 সেটটা দেখো কি বলেছে, যুক্তির আকারগত সত্যতা কি? উত্তর করবে যুক্তির আকারগত সত্যতা বলতে বোঝায় একটি যুক্তির গঠন বা কাঠামো ঠিক আছে কিনা, অর্থাৎ যুক্তির যে ধাপগুলো বা প্রমাণগুলো একে অপরের সাথে যুক্ত হয়েছে বা তা যুক্তিসঙ্গত এবং যৌক্তিকভাবে সঠিক। 25 সেটটা দেখো, যুক্তির বস্তুগত সত্যতা কি? যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝানো হয় যে প্রস্তাবনা বা উপসংহার যুক্তিতে ব্যবহৃত হয়েছে তা বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ বা সত্য কি না। 26 দেখো কি বলেছে, একটি অবৈধ যুক্তি উদাহরণ দাও। উত্তর করবে সকল ছাত্রী হয় পড়ুয়া। সত্য। সকল ছাত্র হয় পড়ুয়া, এটাও সত্য। অতএব সকল ছাত্র হয় ছাত্রী, এটা কিন্তু মিথ্যা। 27 দেখো, নিরপেক্ষ বচনে গুণের ভূমিকা কি? এটা খানিক বড় আছে। উত্তর করবে নিরপেক্ষ বচনে গুণের যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা আজ অস্বীকার করা যায় না, কারণ যে কোনো নিরপেক্ষ বচনের উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। এই স্বীকার বা অস্বীকার করাটাই হলো নিরপেক্ষ বচনের গুণের বিষয়। যখন উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে কিছু স্বীকার করে নেওয়া হয় তখন তাকে স্বীকৃতি সূচক বা হ্যাঁ সূচক রূপে গণ্য করা হয়। আবার উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে যখন কোনো কিছুকে অস্বীকার করা হয় তখন তাকে অস্বীকৃতি সূচক বা না সূচক রূপে গণ্য করা হয়। হ্যাঁ সূচকে হয় শব্দটির দ্বারা এবং না সূচকে নয় শব্দটির দ্বারা নির্দেশ করে। 28 দেখো কি বলেছে, নিরপেক্ষ বচনে পরিমাণকের ভূমিকা কি? এই দুটোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ। তো উত্তর করবে নিরপেক্ষ বচনে পরিমাণকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বচনের ব্যাপ্তি, সীমানা এবং বা প্রাসঙ্গিকতার পরিধি নির্ধারণ করে। পরিমাণকের মাধ্যমে বোঝা যায় যে একটি নিরপেক্ষ বচন কতটা ব্যাপক বা সীমিত এবং এটি কি পরিমাণ বস্তুর ওপর প্রযোজ্য। পরিমাণক ছাড়া বচনে অস্পষ্ট বা বিভ্রান্তিকর হতে পারে, তাই নিরপেক্ষ বচনে পরিমাণকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 29 দেখো কি বলেছে, অ্যারিস্টটল নিরপেক্ষ বচনগুলিকে কিভাবে প্রতীকীকরণ করেছেন? উত্তর করবে অ্যারিস্টটল নিরপেক্ষ বচনগুলিকে প্রস্তাবনা যুক্তিবিদ্যা বা বচন যুক্তির কাঠামোতে 4টি প্রধান ধরনের বচন দিয়ে প্রতীকীকরণ করেছেন। এগুলো তিনি প্রধান বচন বলেছেন। তিনি বচনগুলিকে উদ্দেশ্য এবং বিধেয়ের মাধ্যমে প্রকাশ করেছেন এবং প্রতিটি বচনের মধ্যে পরিমাণক ব্যবহার করেছেন। 31 দেখো, উদাহরণসহ ই বচনে ব্যাপ্যতা নির্ণয় করো। আমি ব্যাপ্যতা নির্ণয় এখানে ব্যাখ্যা করিনি, উদাহরণটা দিচ্ছি। ই বচনের উদাহরণ কোনো মানুষ নয়, চতুষ্পদ। এগুলো তোমরা আরও অন্যান্য ইউটিউবে ক্লাস আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। 32 দেখো, আই বচনের ব্যাপ্যতার বিষয়টি উল্লেখ করো। তো উত্তর করবে আই বচনের ব্যাপ্যতার বিষয়টি হলো আই বচনে উদ্দেশ্য এবং বিধেয় কোনো পদই ব্যাপ্য নয়, দুটি পদই অব্যাপ্য। 33 দেখো, উদাহরণসহ ও বচনের ব্যাপ্যতা উল্লেখ করো। আমি উদাহরণ দিচ্ছি। ও বচনের ব্যাপ্যতা উদাহরণ হলো কোনো কোনো ফুল নয় লাল। তোমরা 34 দেখো, এ বচনের ব্যাপ্যতার নিয়ম কি? এ বচনের ব্যাপ্যতার নিয়ম হলো এ বচনে শুধুমাত্র উদ্দেশ্য পদটি ব্যাপ্য, বিধেয় পদটি অব্যাপ্য। 35 দেখো, এ বচনে ব্যাপ্যতা ব্যতিক্রমে দৃষ্টান্ত দাও।
উত্তর করবে এ বচনে কিছু ব্যাপ্যতা ব্যতিক্রমী দৃষ্টান্ত আছে, সেক্ষেত্রে উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যাপ্য হতে পারে। যেমন সংজ্ঞাবাচক পদের ক্ষেত্রে এ বচনে উভয় পদই ব্যাপ্য, বিশিষ্ট নামবাচক পদের ক্ষেত্রে এ বচনে উভয় পদই ব্যাপ্য। তিনি বলেছে পুনরুক্তির ক্ষেত্রে এ বচনে উভয় পদই ব্যাপ্য। 36 দেখো, কোনো একটি বচন কি বৈধ হতে পারে? উত্তর করবে হ্যাঁ, একটি বচন বৈধ হতে পারে যদি নির্দিষ্ট শর্ত বা প্রয়োজনীয়তা গুলি পূরণ করে। বচন সাধারণত কোনো নির্দিষ্ট বক্তব্য, উক্তি বা অভিব্যক্তিকে বোঝায়। এটি বৈধ হওয়ার মানে হলো সেটি সত্য, যথাযথ এবং যুক্তিসঙ্গত হওয়া। 37 দেখো, কোনো একটি যুক্তি কি সত্য হতে পারে? উত্তর করবে হ্যাঁ, একটি যুক্তি সত্য হতে পারে, তবে এটি নির্ভর করে যুক্তির গঠন, উপস্থাপন করা তথ্য এবং তার উপর ভিত্তি করে তৈরি হওয়া সিদ্ধান্তের যথার্থতার উপর। 38 দেখো, হ্যাঁবাচক বচন কোনগুলি? উত্তর করবে হ্যাঁবাচক বচনগুলো হলো সামান্য সদর্থক বচন যাকে এ বচন বলে এবং বিশেষ সদর্থক বচন যাকে আই বচন বলে। 39 দেখো, নাবাচক বচন কোনগুলি? উত্তর করবে নাবাচক বচনগুলি হলো সামান্য নঙর্থক বচন এবং বিশেষ নঙর্থক বচন। সামান্য নঙর্থক বচন তোমাদের যাকে ই বচন বলে, আর বিশেষ নঙর্থক বচন যাকে ও বচন বলে। 40 দেখো, গুণ ও পরিমাণ অনুসারে বচন কয়টি? উত্তর করবে গুণ ও পরিমাণ অনুসারে বচনকে দুই ভাগে ভাগ করা যায়। গুণ অনুসারে বচনগুলি হলো সাদার্থক বচন বা এবং নঙর্থক বচন, এবং পরিমাণ অনুসারে বচনগুলি হলো সামান্য বচন ও বিশেষ বচন। আর 41 উত্তরটা আমি করে দিইনি, তোমরা পারো তো করিও। কি বলেছে, পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয় বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। তো এটার উত্তর হতে পারে তোমাদের কোনো পরিশ্রমীরা ব্যর্থ নয়, ব্যর্থ হয় করবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, আর কমেন্টে বলিও তোমাদের কোনো যদি অসুবিধা হয়, আর তোমরা কোন প্রকাশনের বই চাও আমাকে কমেন্টে বলবে, আমি সলভ করার চেষ্টা করব। আর এর পরের ভিডিওতে তোমাদের 3 মার্কের 6 মার্কের প্রশ্নের উত্তর করে দেব। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন হয়ে যেও। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। পাশে থাকার জন্য ধন্যবাদ।